স্বাগত একাত্তর জার্নালে। দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আপনারা জানেন এটা সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনামগুলো হয়ে থাকে আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানিয়ে দিই না, সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে, আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের মূল্যবান বিশ্লেষণ পর্যবেক্ষণ জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকগুলো বিষয় আপনার সঙ্গে একটা ধারণা দিয়েছিলাম, সেগুলো নিয়ে আমাদের কথা বলার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এই অনুষ্ঠান জুড়ে ধাপে ধাপে পর্যায়ক্রমে অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং আমরা তাদেরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, আমি তো বলেছি। এর বাইরে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং থাকবেন এবি পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিনি এবং আমাদের সঙ্গে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। মানে নির্বাচনী আমেজ যে আমরা টের পাচ্ছি, এটা তো তফসিল ঘোষণার ঠিক কয়েকদিন আগে থেকেও আমরা সেই ফিলটা পাচ্ছিলাম। তফসিল ঘোষণার পর একটা শিডিউলের মধ্যে আমরা পড়ে গেলাম। বড় কোনো কিছু ঘটেনি, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জোট সমঝোতা হচ্ছে, সেটা ভাঙছে, নতুন গড়ছে, নির্বাচনের আগে যেমনটা হয়ে থাকে। কালকে থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন প্রার্থীরা, তাদের নিজ নিজ প্রতীক আজকে পেয়ে গেছেন। কেমন দেখছেন আসলে পরিবেশ সার্বিকভাবে? পরিবেশ তো ভালো দেখছি আমরা। আপনি একটু আগে একটা শিরোনাম দেখালেন, প্রায় 2000 প্রার্থী নির্বাচনে লড়াই আছে, 51টা রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র আরও প্রার্থীরা আছে। তো সবার জন্য আমাদের শুভকামনা। আমরা আশা করি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন এবং ভোটারদেরকে উৎসাহিত করবেন যাতে করে তারা ভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন। নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে যেন তারা ভোট দিতে পারেন। মানুষ অনেকদিন ভোট দিতে পারেনি, তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারেনি, অনেকদিন সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয় না। এবার যেন তারা এই সুযোগটা পান এবং তারা যেন তাদের অধিকারটা প্রয়োগ করতে পারেন। পাশাপাশি গণভোটে তারা যেন তাদের মতামতটা জানাতে পারেন, সেটা আমরা সবার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকেও সবার প্রতি আহ্বান রইল। তো আমরা দেখছি সব রাজনৈতিক দল মোটামুটি আজকে রাতেই নির্বাচনী প্রচারে আনুষ্ঠানিকভাবে নেমে গিয়েছে। আশা করি নির্বাচন যত এগিয়ে আসবে এই প্রচারণা তত বেশি চাঙ্গা হবে এবং আমরা খুব সুন্দর এবং একটা উৎসবমুখর নির্বাচন দেখতে পাবো। আরেকটা শিরোনাম দেখলাম যে খুব শঙ্কা নিয়ে জাতীয় পার্টি কালকে থেকে প্রচারণা শুরু করবে তাদের জায়গা থেকে। শঙ্কাটা আসলে কিসের? প্রথমত সংখ্যাটা তো আপনি কোট আনকোটে আমি যে শিরোনামটির কথা বলছেন সেটা দেখেছি। সো যিনি বলছেন যে সংখ্যা নিয়ে উনি নিশ্চিত না, বা যে এই শিরোনামটা যিনি দিয়েছেন তিনি নিশ্চিত না আসলে সংখ্যাটা কিসের। সো আমার পক্ষে কিভাবে বলা সম্ভব সংখ্যাটা কিসের? আমি জানি যে প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী তারা স্বাভাবিক নিয়মে তাদের প্রচার কার্যক্রম চালাতে পারবেন। তারা যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করেন এবং যেহেতু তাদের প্রার্থিতা আছে, তারা প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বহাল রেখেছে, অবশ্যই তারা বৈধ প্রার্থী এবং নির্বাচনের কোনো আচরণবিধি ভঙ্গ না করলে তারা বিধি অনুযায়ী স্বাভাবিক নিয়মেই তারা তাদের প্রচারণা চালাবেন। সেটা সব পার্টির ক্ষেত্রেই সমান। সবশেষ আরেকটি বিষয় যেটা আমরা আমাদের অনলাইনে গেস্টের কাছে যাব, নির্বাচনের বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে একটি দলই, আমরা যদি লাস্ট 3টে ইলেকশনের কথা বলি, আওয়ামী লীগকে আমরা দেখেছি যে নানামুখী আয়োজন, কথাবার্তা সব কিছু তাদের দিক থেকে, এবং প্রতিপক্ষ বলে যেন কিছু ছিল না, ধরপাকড়, গুম, নানা কিছু। এবার আমরা দেখতে পাচ্ছি যারা মাঠে আছেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে অভিযোগ বলুন, পর্যবেক্ষণ বলুন, উদ্বিগ্নতা বলুন, নানা কিছু বলার সুযোগ পাচ্ছে। একটা ঐতিহাসিক নির্বাচনের যে পরিকল্পনা করা হচ্ছে সেই জায়গা থেকে এই আচরণগুলো কতটুকু আশাবাদ তৈরি করছে, বা আপনি এখন পর্যন্ত আসলে কেমনটা দেখছেন? আমি একটু আগে আপনাকে বললাম যে এবার নির্বাচনে 51টা রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। সো এটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আমি যদিও পরিসংখ্যানটা আমার পুরোপুরি জানা নেই। তো এতগুলো রাজনৈতিক দল যেখানে অংশগ্রহণ করছে সেটা তো অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এটাই আমরা প্রত্যাশা করি। এটা কোনো সাজানো নির্বাচন না, যে নির্বাচনে আসলে আগে থেকেই জানা যায় বিজয়ী দলের নাম। এবার কেউই কিন্তু নিশ্চিত হয়ে কাউকে বিজয়ী ঘোষণা করতে পারছে না। আগের নির্বাচনগুলোতে দেখেছি আমরা, যদি লাস্ট 3টা নির্বাচনও দেখি, আমাদের 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের অর্ধেক আসনে ভোটই হয়নি, বিনা ভোটে
এমপি হয়ে গেছে কেউ কেউ। আর তারপরের নির্বাচন যেটা, সেই নির্বাচনে আপনার ভোটের দিন আসলে মানে কোনো ভোটারের ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়েনি, কারণ তার ভোটটা রাতেই দেওয়া হয়ে গিয়েছে। তারপরে যে নির্বাচন মানে সর্বশেষ যে 2024 সালে যে নির্বাচন, সেখানে ভোটার উপস্থিতি খুবই নগণ্য ছিল এবং প্রার্থীরাও ছিল অ্যাকচুয়ালি নিজেরা। তাদের মধ্যে দুই একটা আসনে হয়তো ভোট হলেও হতে পারে, কিন্তু বেশিরভাগ আসনে আসলে তৎকালীন সরকার প্রধান উনি আসলে ঠিক করে দিয়েছিলেন যে বিজয়ী কে হবে। সেই বিবেচনায় আসলে গত নির্বাচনে ভোটার ছিলেন একজন ব্যক্তির পছন্দেই এমপি নির্বাচিত হয়েছেন 300 জন, এরকমই একটা বিষয় তৈরি হয়েছিল। কিন্তু এইবারের নির্বাচনে আমরা জানি যে আমাদের ভোটারের সংখ্যা 12,77,00,000। প্রার্থীর সংখ্যা 2000। এই 12,77,00,000 মানুষ আসলে কাকে বেছে নেবে এটা তো আমরা এখনই নিশ্চিত হয়ে বলতে পারি না। আমরা আশা করি যে মানুষ যোগ্য প্রার্থীটাই বেছে নেবে, তারা তাদের জন্য বা দেশের জন্য যারা কল্যাণকর হবে, কল্যাণকর রাজনীতি করতে পারবে, এরকম মানুষকে তারা বেছে নেবে এবং মানুষের যিনি মানুষের পছন্দ হিসাবে নির্বাচিত হয়ে আসুন, তাকে আমরা সবাই স্বাগত জানাবো। আমরা আরো কথা বলার চেষ্টা করব। আমরা একটু দেখি, আমরা বোধহয় ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিকে পেয়েছি। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সাথে অভিনন্দনও জানাচ্ছি, কারণ এবি পার্টি ইগল প্রতীক পেয়েছে এবং আগামীকাল থেকে পুরোপুরি মাঠে নামতে হবে। সব কিছু মিলে আসলে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন, প্রত্যাশার জায়গাটাও বলবেন ছোট করে। জি জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি, আপনারা যেটা বলেছেন আমাদেরকে যে প্রত্যাশার জায়গাটা, এটা হলো যে আমাদের তো প্রত্যাশা হলো আমরা নির্বাচনে মাঠে নামবো, আমরা প্রচার প্রচারণা করব, উৎসব মুখর পরিবেশ থাকবে। আমরা ছোটবেলায় যেরকম নির্বাচন দেখেছি, যেটুকু আমার স্মৃতিতে মনে পড়ে, অনেক ছোট ছিলাম, লাস্ট যখন একটা উৎসব মুখর নির্বাচন দেখেছি, সেরকম উৎসব মুখর পরিবেশ পাবো। কিন্তু একটু আমি যদি মনে করিয়ে দিই, আপনার গত পরশুদিন একটি দলের কার্যালয়ে যে অস্ত্র উদ্ধার করতে যে একজন র্যাব সদস্য মারা গিয়েছেন এবং 3 জন প্রচন্ড আহত হয়েছেন। তো যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের জীবনের নিরাপত্তা নেই, সেখানে আমি এবং আমাদের তো এটা তো এই কয়েকদিনের মধ্যে ঘটনা যে একজন প্রার্থী মারা গিয়েছেন, আমাদের শহীদ ওসমান হাদি, এবং অন্য প্রার্থীদেরকে গুলি করা হয়েছে, প্রার্থীদের গায়ে আঘাত করা হচ্ছে। সুতরাং আমরা আমাদের যে নিরাপত্তাটা আমরা আশা করছি এবং যেরকম পরিবেশ আশা করছি, সেরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না এবং এটা খুব আনফরচুনেট। এখন পর্যন্ত যেহেতু আপনাদের কিছু পর্যবেক্ষণ আছে, কিছু শঙ্কার জায়গা আছে, আনুষ্ঠানিকভাবে যেহেতু এখন ইলেকশন কমিশন পুরো ব্যাপারটা দেখছে, তাদের জায়গায় কোনো অভিযোগ জানিয়েছেন কিনা বা কোনো উদ্বিগ্নতার বিষয় কি জানিয়েছেন, শঙ্কার কথা? সরি, আমি আপনার কোশ্চেনটা শুনতে পারিনি। ইলেকশন কমিশনের কাছে তো এই উদ্বিগ্নতা জানানোর কথা, আপনাদের দিক থেকে প্রার্থীরা যারা আছেন তারা কি উদ্বেগটা জানিয়েছেন? কমিশন আসলে কি বলেছে আপনাদের? জি, আমরা বারবার এই উদ্বেগটা জানাচ্ছি, কিন্তু আমরা ইলেকশন কমিশনকে এখানে মানে একদম নন প্রেজেন্টই দেখছি। আমাদের এখানে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন হয়েছে তফসিলের পরে আজকে পর্যন্ত, মানে মার্কার পাওয়া পর্যন্ত, কিন্তু যে কোনো প্রকার প্রচার প্রচারণা বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আমরা সব ধরনের প্রচার প্রচারণা করতে দেখেছি, আমরা লিফলেট দিতেও দেখেছি, যে লিফলেট দিচ্ছেন তারা নিজেরাই ফেসবুকে প্রচার করছেন, এগুলা নিয়ে আমরা বারবার বলেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ইলেকশন কমিশনের কোনো এখানকার শোকজ করেছেন এরকম দেখতে পাইনি, অথবা কোনো ব্যবস্থা নিয়েছেন তা দেখতে পাইনি। তারপরে ধরেন তফসিল ঘোষণার পরে আসলে তো ইলেকশন কমিশন দায়িত্ব হয়ে পড়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। তখন কিন্তু আমরা এখন যে অন্তর্বর্তী করেন সরকার, তাদেরকেও কিন্তু প্রশ্ন করতে পারি না, কারণ এখন ইলেকশন কমিশনের আন্ডারে এটা। এবং ইলেকশন কমিশন তো আসলে এইরকম কোন স্টেপ আমরা নিতে দেখিনি যেটা দেখে আমাদের এই আস্থাটা তৈরি হবে। এই আস্থার জায়গাটা তৈরি করার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু এখানে আমরা ইলেকশন কমিশনের আসলে পারফরমেন্সটা খুব পুয়ার দেখতে পাচ্ছি। দেখুন, আমি আপনার কথার মাঝখানে হয়তো থামিয়ে বিরতিতে যাব, তারপরও প্রশ্নটা আমি শুরুটা করতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এবি পার্টি তো একা না, এবি পার্টি সহ মোট 10টি দল একটা সমঝোতা করে একটা পরিকল্পনা নিয়ে আসন সমঝোতা নিয়ে তারপর ফিল্ডে নামছে। উদ্বিগ্নতার জায়গা যদি এবি পার্টির থাকে, তার মানে বাকি দলগুলো কম বেশি থাকার কথা। অভিযোগটা তো বাকি দলগুলোর কাছ থেকেও আসতে হবে, তেমনটা কি এসেছে? আমার মনে হয় প্রায়
সবাই বলেছে এই কথাটা, শুধু জোটের না, জোটের বাইরে যারা বিএনপির যারা আছেন তারাও বলেছেন, এবং যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারাও বলছেন কথাটা। সুতরাং এইটা শুধু এবি পার্টির কথা না, এবং আমাদের এটা একটা ওভারঅল নাগরিকদের, আমি মনে করি শুধু প্রার্থীদের না, এটা একটা নাগরিকদের কনসার্ন হয়ে দাঁড়িয়েছে যে তারা ভোটটা দিয়ে সেফলি বাসায় আসতে পারবে কিনা। কারণ আপনি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য যখন মারা যান, তখন কিন্তু এইটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, এবং সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো, এই ট্রাস্টের ব্রেকডাউন অফ ট্রাস্ট, সেটা আমাদেরকে কিন্তু খুব দ্রুত অ্যাড্রেস করতে হবে। চমৎকার। আমি নিশ্চয়ই এই ব্রেকডাউন অফ ট্রাস্ট এটা নিয়ে আলাদা করে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ৭১ জানালে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ৭১ জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলাপে ছিলাম, আবারও আলাপে যাব, তবে তার আগে হাতে থাকা শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই দর্শক। দলের রেওয়াজ মেনে ভোটের প্রচারে সিলেটে তারেক রহমান জিয়ারত করলেন হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে এসির প্রতীক বরাদ্দ, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। ভোট চাওয়ার সময় কর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ জামাত আমিরের, মিথ্যাচার দাবি বিএনপি প্রার্থী। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট গণনায় বেশি সময় লাগতে পারে জানালেন প্রেস সচিব। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা জানাতে হবে ২৪ ঘন্টার মধ্যে, না খেললে বিকল্প দল নেবে আইসিসি। দর্শক, আমরা জানিয়ে দিলাম আমাদের শিরোনামগুলো, আবারও আমরা আলাপে ফিরতে চাই। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। এবং ফরহাদ হোসেন আজাদ, আপনার কাছে একটু আসতে চাই। প্রথমত একটা খবর তো আমরা দেখতে পাচ্ছি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আছেন সিলেটে, এবং তিনি আসলে শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করেছেন, এবং সেই জায়গা থেকে আসলে নির্বাচনী প্রচারণা আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কিন্তু এর মাঝখানেও আমরা রাজধানীতে আজকে দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ। সেই অভিযোগের একটা ছিল জামাত আমিরের, যে ভোট চাওয়ার সময় কর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টির একটা অভিযোগ বিএনপির পক্ষ থেকে, মানে বিএনপিকে ঘিরে এসেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নানা প্রত্যাশা ভোটারদেরও রয়েছে। একটু আগে আমরা কথা বলছিলাম ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি এরই মধ্যে ব্রেকডাউন অফ ট্রাস্ট শব্দটি বলেছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছ থেকে যে লেভেল প্লেইং ফিল্ড কিংবা নিরাপত্তার বিষয়টা দরকার ছিল, সেটা নিয়ে কিছুটা হতাশ হতে হচ্ছে। সার্বিকভাবে আপনারা কি দেখছেন আসলে? মনে হচ্ছে আমরা লাইনে আছি, বাট স্টুডিও ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি মনে হয় সংযোগটা পুনঃস্থাপনের চেষ্টা করি। ততক্ষণে আমি যদি একটু ব্যারিস্টার মিলি আপনার কাছে আসি। ব্যারিস্টার মিলি, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে একটু জানার চেষ্টা করে আমি ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সংযোগটা পুনঃস্থাপনের চেষ্টা করি। একটু ব্যাখ্যা করবেন আসলে নির্বাচন কমিশনের কাছ থেকে যে প্রত্যাশার জায়গাটার ঘাটতি রয়েছে, সেটা নিয়ে আপনাদের জায়গা থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারেন, কারণ আগামীকাল থেকে যেহেতু প্রচারণাটা পুরোপুরি শুরু হয়ে যাবে। আমাদের জায়গা থেকে যে পদক্ষেপ, যেটা আমরা নির্বাচন কমিশনকে বলার সেটা আমরা বলেছি, যেটা আমরা মিডিয়াতে বলার, পাবলিকলি বলার আমরা বলেছি, যে আপনারা এখানেও বলছি, এর বাইরে আমরা আর কি বা পদক্ষেপ নিতে পারি। যেমন আপনি একটু আগে হেডিং পড়েছেন যে নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য তারেক জিয়া আপনার সিলেটে গিয়েছেন, এটা কিন্তু প্রচারণা কালকে থেকে শুরু হওয়ার কথা, অথবা আজকে রাতে 12টা 1 মিনিট থেকে। সুতরাং এখনো কিন্তু এটা অ্যালাউড না, বাট উনি গিয়েছেন। উনি আই লাইক হিম অ্যাজ আ পলিটিশিয়ান, বাট আমার মনে হয় এখানে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এবং নির্বাচন কমিশন যদি সত্যি মানে একটা মানে বুঝাতে যায় যে ওনারা নিরপেক্ষ, এই জায়গাটাতে একটা ভেটো দেওয়া দরকার ছিল। সুতরাং এইরকম জায়গাগুলো আসলে ওই যেটা বললাম না, যে ট্রাস্টটা ভেঙে পড়েছে, এটা রিবিল্ড করতে হবে, এবং এটা রিবিল্ড করার জন্য তাদেরকে খুব অ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। ওনারা যেভাবে প্যাসিভলি আছে, যে যা হচ্ছে হোক, হয়েই যাক, কোনো মতে 12 তারিখ পর্যন্ত আমরা ব্যালট পেপারটা পৌঁছায় দিয়ে এরপরে কে কার মাথা ফেলে দিয়ে ইলেকশন করবে, আর কে কার মাথা ফেলে দিয়ে ভোটে জিতে আসবে, সেটা তাদের প্রার্থীদের নিজস্ব ব্যাপার। এভাবে করে একটা হাঙ্গার গেমস টাইপের ইলেকশন করতে চাইলে সেটা তাহলে এখন ওনারা যেভাবে করছেন সেটা ঠিক আছে।
এত বড় অভিযোগের প্রেক্ষাপট কি তৈরি হয়েছে বলে মনে করেন? অবশ্যই, আমি একটু আগেই বলেছি। আমি আপনার কাছে আসবো, আপনার বক্তব্যটা আমি একটু নিয়ে জনাব আবুল কালাম আজাদ মজুমদার, অভিযোগটা কি এভাবে আসার মতো প্রেক্ষাপট তৈরি হয়েছে নাকি এটা আপনি পলিটিক্যাল একটা বক্তব্য? না, রাজনৈতিক দল তার তো নিজস্ব অবস্থান থাকবে, প্রতিপক্ষের প্রত্যেকটা মুভ তারা খুব ক্লোজলি ওয়াচ করবে এবং তাদের যদি মনে হয় যে তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারা নির্বাচন আচরণবিধি মানছে না, তারা তাদের বক্তব্য দিতে পারে। এটা আসলে নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন যদি তাদের বক্তব্য আমলে নিয়ে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে নেবে। এগুলো নির্বাচনের সময় খুবই স্বাভাবিক একটা বিষয় আমরা মনে করি। আমরা আশা করব যে মানে এই বিষয়গুলো, এই অভিযোগগুলো বা পাল্টা অভিযোগগুলো এমন কোনো পর্যায়ে যাবে না যেখান থেকে কোনো তিক্ততার সৃষ্টি হয়, এবং নির্বাচন কমিশনও এই বিষয়গুলোতে সুদৃষ্টি দিবে এবং সুদৃষ্টি দিয়ে যদি অভিযোগগুলোর ভিত্তি থাকে তাহলে এগুলো বিধিসম্মতভাবে নিষ্পত্তি করবে। একটা বিষয় কিন্তু ব্যারিস্টার মিলি, এটা কিন্তু অনেকেই এটা জানতে চান, সেটা হচ্ছে যে ধরুন মার্কাটা ইম্পর্টেন্ট এবং একই সঙ্গে যে রাজনৈতিক দল আসলে ফিল্ডে নামছে তাদের মধ্যে আসলে কিভাবে জনগণকে আকৃষ্ট করছে সেটাও গুরুত্বপূর্ণ। এবি পার্টি এবার খুব আলোচিত একটি রাজনৈতিক দল এবং প্রতীক নিয়ে তারা আগামীকাল থেকে মাঠে নামবে। একটা ছোট বিষয় একটু যুক্ত করবেন আপনার জায়গা থেকে, মানে জনগণের সঙ্গে পরিচিত হওয়া, তাদের সংকটগুলো শোনা, এটা আসলে কিভাবে করছেন আপনারা? শুনতে পাচ্ছেন আমাকে? সরি, স্টুডিও মনে হয় এখানে আমার কাছে যেটা মনে হয় সংযোগটা পুনঃস্থাপনের চেষ্টা করতে করতে ছোট একটা বিষয় একটু জেনে নিতে চাই। ছোট বিষয় বলছি কিন্তু আমাদের শিরোনামেই ছিল গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হচ্ছে। আগেই বলে দেওয়া হয়েছে যে ফলাফল আসতে দেরি হবে, গণনাতে বেশি সময় লাগবে। একটু প্রেক্ষাপটটা বর্ণনা করবেন, মানে কেন বেশি লাগতে পারে আসলে? না, প্রথম কথা হচ্ছে যে এটা আগে বলে দেওয়ার কারণটা হচ্ছে যে মানুষ যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। কারণ নির্বাচনের পরে একটা স্বাভাবিক বিষয় নিয়েও অনেকের মনে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, এবং এইবার যেহেতু দুটো আলাদা ব্যালট এবং দুটো আলাদা ব্যালটে ভোটাররা ভোট দেবেন, স্বাভাবিকভাবে আগে যদি ভোট দেওয়ার জন্য তার 1 সেকেন্ড সময় লাগতো, এবার 2 সেকেন্ড সময় লাগবে, খুব স্বাভাবিক। এবং দুটো ব্যালট যখন একসাথে গণনা করা হবে তখন যদি একটা ব্যালট গুনতে 1 সেকেন্ড সময় লাগে তাহলে দুটো ব্যালট গুনতে 2 সেকেন্ড সময় লাগবে। সো যেই কাজটা আগে 1 ঘন্টায় সম্পন্ন করা যেত সেটার জন্য এখন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতে পারে। এইটা মানুষকে যাতে আগেই এই বিষয়ে ধারণা দিয়ে রাখা হয়, যাতে নির্বাচন ভোট গণনার সময় কোনো ধরনের বিলম্বের কারণে কেউ কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না করতে পারে বা কোনো ধরনের অহেতুক বা অকারণ কোনো সন্দেহের কোনো উদ্রেক কারোর মধ্যে না হয়, সেজন্যই জনসাধারণকে এই বিষয়টা আগে থেকে ক্লিয়ার করে রাখা হয়েছে। এটা খুব মানে একটা বড় বিভ্রান্তি দূর হলো, কারণ আসলে ওই সময় মানে হয় কি একটা জাতীয় নির্বাচনের সময় সাধারণ মানুষ ভোট দেয় কিন্তু পূর্ব অভিজ্ঞতা তো ভালো না, ফলে একটা সন্দেহর বীজ সব সময় কাজ করতে থাকে। এবং আপনাদের জায়গা থেকে যখন বিষয়টা স্পষ্ট হলো তখন বোধহয় কিছুটা হলেও মানুষের মধ্যে সেই ব্যাপারটা থাকবে। এই ফাঁকে ছোট করে যদি একটু বলেন, মানে গণভোট ব্যাপারটা তো খুব গুরুত্বপূর্ণ। অনেক সেশনের পর ঐক্যমত্য কমিশন একটা জায়গায় এসেছে, একটা চার্টারে স্বাক্ষর করা হয়েছে। দিন শেষে মানুষের মূল্যায়ন, অর্থাৎ তাদের মতামত থেকে আপনারা মূল্যায়ন দিচ্ছেন। মানুষ কতটা জানতে পারছে, বুঝতে পারছে আসলে গণভোট ব্যাপারটা? মানুষকে জানানোর জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে আপনি জানেন যে গতকাল পর্যন্ত মানে 21 জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন জেলায় সফর করেছেন, সেটা তারা জানিয়েছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আমরা এ বিষয়ে নিয়মিতই প্রচারণা চালাচ্ছি। আমি আপনাকে একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান দিতে পারি। এই গণভোট বিষয়ে আমরা যে ভিডিওগুলো প্রচার করেছি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে, সেগুলো পরশু পর্যন্ত 118 মিলিয়ন ভিউ হয়েছে। সো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, জনগণকে সঠিক বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। মানে প্রধান উপদেষ্টা নিজে একটা বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই বার্তায় উনি স্পষ্ট করেছেন কেন গণভোটে মানুষের ভোট দেওয়া জরুরি এবং কেন হার পক্ষে ভোট দেওয়া জরুরি। এটা সরকারের কাজটা তো করছে এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে এই বিষয় নিয়ে কথা বলছে, তাদের অবস্থান জানাচ্ছে। বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে তারা কিন্তু বলেছে যে তারা সবাই হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে, এবং কিছু কিছু
রাজনৈতিক দলের পক্ষ থেকে এই আহ্বানটা সরাসরিও জানানো হয়েছে, আপনারা যখন ভোট দেবেন, তখন জাতীয় নির্বাচনে যখন ভোট দেবেন অবশ্যই গণভোটে ভোট দেবেন। এটা সম্মিলিত একটা দায়িত্ব, আমরা মনে করি যে এটা সবাই মিলেই আমরা পালন করছি। একদম, আমি এটা নিয়ে আরও কথা বলার চেষ্টা করব। আমি ফরহাদ হোসেন আজাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেটা আসলে আপনার কাছে আমি জানার চেষ্টা করছিলাম, মানে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বেশ কিছু শঙ্কার কথা বলেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের ওপরে আসলে নিরাপত্তা নিয়ে আস্থা রাখার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, একটা শঙ্কার কথাই তিনি জানিয়েছেন। আপনার দিক থেকে নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের ৭১ জার্নালে সমস্ত দর্শক শ্রোতা এবং আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে এবি পার্টির ম্যাডাম মিথিলা যে অভিযোগটা করলেন আমাদের ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জি মিলি, যিনি যে অভিযোগটা করলেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে, আজকে উনি আমাদের সিলেটে গেছেন। সিলেটে ওনার শ্বশুর বাড়ি, এবং আজকে উনি শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করেছেন। একজন দলের প্রধান হিসেবে উনি কি শ্বশুরবাড়ি যেতে পারেন না, বা একজন অলির মাজার জিয়ারত করতে পারেন না? উনি অলির সেখানে যে উনি কোন কোথাও ভোট প্রার্থনা করছেন, বা সেরকম কি কোনো উনি জনগণের সামনে সেরকম কোনো বক্তব্য দিচ্ছেন? তাহলে কিভাবে আমাদের দলের চেয়ারম্যানকে নিয়ে এই ধরনের যদি বিশেষ করে মন্তব্য করা হয়, সেটা আসলে দুঃখজনক। আমি এখানে বলতে চাই যে আমরা বিশেষ করে তফসিলের ঘোষণার পর থেকেই আমাদের যে নির্বাচন কমিশন থেকে যেসব আচরণবিধি বিশেষ করে আমাদেরকে প্রার্থীদের জন্য এবং দলগুলোর জন্য যে নির্ধারণ করা হয়েছে, আমরা কিন্তু সেগুলো মেনে চলার চেষ্টা করছি। এখানে বঞ্চ আমি একটা জিনিস খেয়াল করেছি, বিশেষ করে একটি দল, বিশেষ করে 10 দলীয় জোটের ভিতর থেকে তারাই কিন্তু অনেক জায়গায় মব সৃষ্টি করার চেষ্টা করছেন, এবং মব সৃষ্টি করে তারা কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় ডিজিটাল ক্যাম্পিং করছেন, বিশেষ করে বিভিন্ন অফিস বানিয়ে অনেক জায়গায় তারা লিফলেট বিলি করছেন, এবং এগুলো তারাই কিন্তু তোয়াক্কা করছেন না। বরঞ্চ যেহেতু আমরা বর্তমানে সবচেয়ে বড় দল, আমরা কিন্তু বরঞ্চ বিশেষ করে এই আচরণ বিধিটাকে মেনে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে পরিবেশটা বজায় রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি। এবং আমাদের দলের হাইকমান্ড থেকে আমাদের প্রতি নির্দেশনা আছে, খুব কড়াকড়ি নির্দেশনা আছে যে আমাদের আচরণবিধি মেনে আমাদেরকে এই নির্বাচনটা 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা, সেই নির্বাচনের দিকে আমাদের কর্মকাণ্ডগুলো সেখানে আমাদের পরিচালিত করতে হবে, এবং আমরা সেটাকেই বজায় রাখার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেখানে আমরা আচরণবিধি মেনে আমরা সেই কাজগুলো, আপনাদের সেই পরিকল্পনা, প্রত্যাশা সবটাই বললেন। এবং আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু পরে জানার চেষ্টা করব। আপনারা বলছেন একটি বিশেষ দল আসলে মব তৈরির চেষ্টা করছে, আবার একটি বিশেষ দল আপনাদের বিরুদ্ধে বলছে আপনারা মব তৈরি করার চেষ্টা করছেন। মানে একটি বিশেষ দল যাই বলুক না কেন, দিন শেষে মবটা তো তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে করণীয়টা কি সেটা জানার চেষ্টা করব। তবে তার আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি সময়টা দিচ্ছেন, এবং অভিনন্দন, আপনি কোদাল প্রতীকটা পেয়েছেন আপনার দল, এবং আপনি বলেছেন কোদাল মানুষের আশা এবং ন্যায়ের প্রতীক। প্রথমত প্রতীকটা মানুষের কাছে পরিচিত করা, তাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের কি প্রত্যাশা সবটার সঙ্গে গণসংযোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আগামীকাল থেকে বলা যায় আজকে থেকে, যেহেতু 12টা বেজে গেছে, আপনারা শুরু করবেন। পরিকল্পনা জায়গাটা যতটুকু পারা যায় একটু বলবেন, পাশাপাশি পরিবেশ নিয়েও যদি কোনো পর্যবেক্ষণ থাকে, নির্বাচনী পরিবেশ। জি, আপনাকে ধন্যবাদ। আপনার ৭১ জার্নালের এই অনুষ্ঠানে যারা আলোচনা অংশ নিয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং যারা দর্শক শ্রোতা এই মধ্যরাতে যারা দেখছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা দিই। এবং আপনারা জানেন যে আমি যেটা উল্লেখ করছিলেন, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসাবে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী ঢাকা 12 আসনে
যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের প্রতীক কোদাল মার্কা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এই 12-এর মধ্যে আপনি জানেন শেরবাংলা নগর রয়েছে, এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল এগুলো আছে, এবং এর মধ্যে হাতিরঝিল থানা এর মধ্যে রয়েছে। তো সেখানে ইতিমধ্যেই আমি ধরুন এই আমার প্রার্থিতা ঘোষিত হবার পরে আমি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং আমাদের যারা যুগপৎ আন্দোলনের সাথীরা ছিলেন, সঙ্গীরা ছিলেন, তারা ব্যাপকভাবে আমার অনানুষ্ঠানিক যে উঠান বৈঠক অথবা গণসংযোগ তার সাথে তারা ব্যাপকভাবে অংশ নিয়েছেন। এক ধরনের বিপুল স্বতঃস্ফূর্ততা, এক ধরনের বিপুল আগ্রহ তাদের তৈরি হয়েছে। কারণ এই অঞ্চলে অনেকগুলো সমস্যা আপনি জানেন, নাগরিক সেবাগুলো নাই, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, জবরদখল, এমনকি মাদকেরও একটা ভয়াবহ একটা এখানে সংকট রয়েছে। তো মানুষ এগুলো থেকে আসলে রেহাই চাই, মুক্তি চাই। নাগরিক সেবাগুলো মানুষ নিশ্চিত দেখতে চাই, জানমালের নিরাপত্তা মানুষ এটা বিধান হবে, মানুষ এরকম দেখতে চাই। তো আমাকে ঘিরে মানুষের এক ধরনের আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রায় প্রতিটা জনগণের দাবিতে আমি প্রায় জীবনের 5 দশক ধরে ছাত্র জীবন থেকে রাজপথে থাকার কারণের জন্য এই উচ্ছ্বাস বলেন, একদম স্বতঃস্ফূর্ততা বলেন, এটা একভাবে এটা তৈরি হয়েছে। সেটা একটা ইতিবাচক দিক। একই সাথে যেটা আজকে আমি প্রেস ব্রিফিং এ উল্লেখ করেছি, ওই প্রতীক বরাদ্দের পরে কিছু কিছু জায়গাতে যারা আমার পক্ষে আছেন বা যারা কাজ করছেন, কিছু কিছু হুমকি, কিছু কিছু চাপ তৈরি করা, তো এগুলো কিন্তু আমি দেখছি অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে আমার কাছে এসছে। আমি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বা থানায় এখন অভিযোগগুলো করিনি। আগামীকালকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবার পরে যদি এ ধরনের চাপ, হুমকি অব্যাহত থাকে বা আমি যদি কোনো ধরনের বল প্রয়োগের বিষয় দেখি, তাহলে অবশ্যই যারা আমার নির্বাচনের সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চয়ই নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে, মন্ত্রণালয়ে এগুলো নিয়ে যেমন আমরা কথা বলবো, অভিযোগ দায়ের করব। কারণ এগুলো কোনোভাবে বরদাস্ত করবার কোনো সুযোগ নেই। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, একটা ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি একদিকে জাতীয় নির্বাচন, 17 বছর ধরে মানুষ সে ধরনের একটা ভোট প্রদানের অধিকারের জন্য আমরা আন্দোলন করে আসছিলাম, আবার একই দিন গণভোটের একটা বিশাল আয়োজন। ফলে যেটা আমাদের একটা ঐতিহাসিক গণতান্ত্রিক যাত্রা পথে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হতে পারে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঢাকার বাইরেও আছে, আমি দেখছি। আমি মনে করি এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আমি আরো দৃঢ় ভূমিকায় আমরা দেখতে চাই। নির্বাচন কমিশনের আপনি যেটা বললেন যে আপনাদের দিক থেকে আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কিছু কিছু, এবং রাজধানীর বাইরে, রাজধানী তো বটেও, সেখানেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে নির্বাচনের আগে, সেগুলো কিছুটা শঙ্কা তৈরি করছে বটে। কিন্তু ব্যারিস্টার নাসির সুলতান মিলির সঙ্গে যখন আমরা কথা বললাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি তার জায়গা থেকে বেশ কিছু অভিযোগ করেছেন এবং তিনি এটাও বলেছেন যে ব্রেকডাউন অফ ট্রাস্ট, অর্থাৎ কমিশনের ওপর, ইলেকশন কমিশনের ওপর যে আস্থাটা ছিল সেই আস্থাটা ভেঙে পড়ছে। আপনার জায়গা থেকে আসলে তেমনটা দেখছেন কিনা? আস্থা ভেঙে পড়ার মতো পরিবেশ কি তৈরি হয়েছে? মনে করি যে না, আমি প্রথমত মনে করি যেটা আমি অনেকদিন, আমি গত 1.5 বছর ধরে বলে আসছি, নির্বাচন কমিশনের উপরে আস্থাটা তৈরি করাটা এটা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ আগে তো গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছিল, এক ধরনের গণ অনাস্থা, গণ হতাশা তৈরি হয়েছিল সমগ্র নির্বাচনী ব্যবস্থার উপরে। সুতরাং আমি মনে করি এ পর্যন্ত নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে, তাদের সদিচ্ছা নিয়ে আমার বড় কোনো অভিযোগ নেই। তাদের দক্ষতা, অভিজ্ঞতার বা দূরদর্শিতার ক্ষেত্রে কিছু ঘাটতি আছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে পেশাদারিত্বেরও কোনো কোনো ঘাটতি আমি লক্ষ্য করেছি। এগুলো নিশ্চয়ই নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক দল প্রার্থীগুলো উল্লেখ করেছেন, আর যেগুলো অনেকগুলো আমি মনে করি তথ্য ভিত্তিক। নির্বাচন কমিশন উচিত হবে তাদের ঘাটতি, ত্রুটি, দুর্বলতা এগুলো যথাসম্ভব কাটিয়ে ওঠা। তারা যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চান, শুধু বক্তৃতায় না, প্রতিটা পদক্ষেপে নির্বাচন কমিশনকে এটা প্রমাণ করতে হবে। তবে নির্বাচন কমিশন একেবারে পক্ষপাত দুষ্ট হয়ে গেছে এরকম কোন গুরুতর অভিযোগ আমি এখনো করতে চাই না। নির্বাচন কমিশন একটা বিশাল প্রত্যাশার চাপও কিন্তু এই নির্বাচন কমিশনের আছে। আমি বিশ্বাস করি নির্বাচন এখনো যে কদিন হাতে আছে, নির্বাচন কমিশন, আরেকটা কথা আমি বলতে চাই,
নির্বাচন কমিশনে যদি 5 জন ফেরেস্তা বসিয়ে দেন, তাদের পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব হবে না যদি না সরকার, কারণ বাস্তবে যে সরকার থাকে তাদের রাজনৈতিক ইচ্ছাটা কি এটা কিন্তু ডিসি সাহেব, এসপি সাহেবরা, থানার দ্বারকা সাহেবরা এটা বুঝতে চান। সুতরাং সরকারের পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বলি সরকারের দিক থেকে পরিষ্কার একটা তাদের নিরপেক্ষতার পরীক্ষায় অবশ্যই সরকারকে পাশ করতে হবে। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ফাইনালি জনগণ, ভোটারেরা। আমি প্রায় বলি এটা সম্মিলিত একটা উদ্যোগের ব্যাপার, একটা যৌথ অর্কেস্ট্রা। এর মধ্য দিয়ে কিছু কিছু চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, হুমকি আছে। আমি বিশ্বাস করি এটা মোকাবেলা করে 12ই ফেব্রুয়ারি আমরা মোটামুটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডে আমরা একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারবো। এইটুকু আস্থা বিশ্বাস আমি রাখতে চাই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো এবং আপনার কাছ থেকে আসলে এই বক্তব্যটা আমরা একটু জানার চেষ্টা করছিলাম। কৃতজ্ঞতা। আমি আবারও একটু ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ছোট্ট করে একটা বিষয় জেনে আমি ফরহাদ হোসেন আজাদের কাছে যাব। একটু বলবেন আসলে মানে প্রথমত আপনাদের এবি পার্টি 10 দলীয় যেই সমঝোতার মধ্যে আপনারা এলেন নির্বাচনকালীন, সেখানে কয়েকটা ঘটনা কিন্তু ঘটে গেছে। প্রথমত জামাতে ইসলামী যেই জোট, সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন চলে গেছে। এনসিপির শীর্ষ কয়েকজন নেত্রীরা আছেন, নেতারা আছেন যারা পদত্যাগ করেছেন কিংবা দলটা ছেড়েছেন। এবং এমন একটা বাস্তবতা তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম যে জামাতে ইসলামীর সাথে যাওয়ার কারণেই এরকম পরিণতি, অর্থাৎ ইসলামী আন্দোলন ছেড়ে দিল, তারাও ছেড়ে দিল। এবং এটাই করে অনেকেও এই শঙ্কাটা প্রকাশ করছে যে এবি পার্টি তাদের যে ভোটার আছে সেই ভোটারদেরও হয়তো তাদের একটা প্রভাব পড়তে পারে। আপনি অন্তত মনে করেন কিনা এই জোটের সাথে সম্পৃক্ত হওয়া এবি পার্টি যারা ভোট দিত তারা কোনোভাবে সিদ্ধান্ত বদল করবে কিনা বা তাদের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে কিনা, আপনার অবজারভেশনটা কি? জি, আমি কিন্তু এই ব্যাপারটাতে আরো কয়েকবার বলেছি যে আমরা খুবই একটা সেন্ট্রিস্ট দল। আমাদের পলিসিগুলা খুবই স্বচ্ছ এবং পলিটিক্সটা হলো পলিসি ভিত্তিক এবং আমাদের ইনক্লুসিভ পলিটিক্সটা আমরা খুব মানে ধারণ করি। তো সেই যেখানে আমরা এই জায়গাগুলো ধারণ করি, আমার মনে হয় জামাতের সাথে ইডিওলজিক্যালি আমাদের এই জায়গায় অনেক তফাৎ আছে এবং জামাতের মতো একটা জোটে ঢুকে যাওয়ায় আমাদের তো অবশ্যই আমাদের যে ফলোয়ার বেস সেখানে তো একটা ধাক্কা লেগেছে এবং সেই ধাক্কাটা থেকে তো আমাদের রিকভার করাটা আমি মনে করি কিছুটা তো কষ্ট হবেই, কারণ আমার আর আমাদের এবং তাদের তো যে ধারণা, সেই ধারণাটা একরকম না। মানে মোটা দাগে আপনারা বলতে চাচ্ছেন যে আদর্শিকভাবে আপনারা এক নন, কিন্তু নির্বাচনী যে পরিকল্পনা, যে কৌশল, সে কৌশলগতভাবে আপনারা এক হয়েছেন, তাই তো? জি, এক হয়েছি। এটাও আমি পার্সোনালি মনে করি এটা আমাদের দলীয় একটা রং ডিসিশন ছিল এবং আমরা হয়তো এটার জন্য ভবিষ্যতে সাফার করব। আপনি আপনার জায়গা থেকে খুব চমৎকার করে আপনার যে পারসেপশন সেটাও আপনি তৈরি করে রাখলেন, বলে দিলেন। নিশ্চয়ই আরও কথা হবে আপনার সঙ্গে। আমি ফরহাদ হোসেন আজাদ একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করে বিরতিতে যেতে চাই, যাতে করে বিরতি থেকে এসে আলাপ করতে সুবিধা হয়। সেটি হচ্ছে, আমরা বরাবরই কয়েকটা অভিযোগ শুনতে পাই, অপতথ্যের অংশটা যদি আমরা বাদ দিই, কারণ এটা নিয়ে সবাই কনসার্ন, হয়তো সবার সম্মিলিত চেষ্টায় সে অপতথ্য কিছুটা হলেও লাগাম দেওয়া যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে মব, মানে কারা মব তৈরি করছে সেই দায়টা কেউ নেবে না, কিন্তু আমরা মব হতে দেখছি, তেমন কথা শুনতে দেখছি। আপনাদের জায়গা থেকে এই শঙ্কাটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে 71 জানালে, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছে 71 জানালে এবং আমরা আবারও আলাপে যাব। এবং আমি এই জায়গায় জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে একটা বিষয় নিয়ে এর আগে বহুবার কথা বলেছি, এখন নতুন করে বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা নিয়ে নতুন করে আবার আলোচনাও তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্ত অবস্থানে ছিল এই মব সংক্রান্ত ইস্যুতে। আমরা দেখেছি আইন উপদেষ্টাকে বলতে যে মবের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকেও বলতে শুনেছি যে মবের ব্যাপারে জিরো টলারেন্স। এবং মানুষও আসলে খুবই বিরক্ত এই মব সংক্রান্ত জটিলতা নিয়ে, কারণ দাবি হবে, সেই দাবি নিয়ে একটা আন্দোলন হবে, সেই আন্দোলনের একটা ধারাবাহিক পরিকল্পনা থাকবে, কিছু প্রক্রিয়া থাকবে, সাধারণত আমরা দেখি। কিন্তু হঠাৎ করে এইরকম মবের যে ছবিগুলো আমরা শুনতে পাই, মানুষ আসলে ট্রমাটাইজ হয়ে গেছে। তারা কোনটা আন্দোলন আর কোনটা মব এই পার্থক্যটা করতে পারছে না, ফলে যৌক্তিক আন্দোলনটাকেও অনেকে মব মনে করছে। আপনার কি মনে হয় এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে?
এক্স্যাক্টলি, এই কনফিউশনগুলো তো আসলে আমরাই সবাই মিলেই তৈরি করেছি। আমরা কোনটাকে মব বলবো আর কোনটা যৌক্তিক আন্দোলন বলবো সেই তফাৎটা বুঝতে পারছি না, যে কারণে 4-5 জন লোক সংগঠিত হয়ে কোনো প্রতিবাদ করলেই আমরা সেই প্রতিবাদটাকে মব বলে দিচ্ছি। কিন্তু আমরা যতটুকু জানি মবের সংজ্ঞাটা হচ্ছে যে কেউ যদি সংগঠিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করে বা আইন নিজের হাতে তুলে নেন, সেটা তো সেই যেই করুক তাকে সেটা সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি সংগঠিত হয়ে ভায়োলেন্স করে বা অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করে বা অন্যের উপর জোর খাটানোর চেষ্টা করে, জবরদস্তি করে, সেটাকে কোনোভাবেই সমর্থনযোগ্য না, সেটা যেই করুক। তবে মানুষের সংগঠিত হওয়ার অধিকার আছে, এটা আমাদের সংবিধানেই এই সংগঠিত হওয়ার অধিকারটা দিয়েছে। মানুষ সংগঠিত হবে, তার ন্যায়সঙ্গত দাবি দেওয়া, ন্যায়সঙ্গত বক্তব্য সেগুলো উপস্থাপন করবে, এইটা তো তাকে এই স্পেসটা আমাদের দিতে হবে। সো আমরা যদি এইটাকে ডিস্টিংগুইশ না করি এবং ডিস্টিংগুইশ না করে আমার বিপক্ষে গেলেই আমি কোনো একটা সংগঠিত গ্রুপকে মব হিসাবে চালিয়ে দিই, তাহলে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভবিষ্যতে কোনো ভালো কোনো ফল বয়ে আনবে না। একটা মুশকিল হচ্ছে, বা যেহেতু তরুণরা এখন রাজনৈতিক সচেতন এবং বলা যেতে পারে জুলাই অভ্যুত্থানের যে মূল চালিকা শক্তি সেটাই তরুণরাই এটাকে ফুয়েল দিয়েছে। তরুণরাই তাদের যে দাপট, তাদের যে প্রজ্ঞা, অবশ্যই সিনিয়রদের একটা ভূমিকা এখানে ছিল, কিন্তু তরুণরা আসলে ফ্রন্ট লাইনে খুব শক্তভাবে ছিল। সেই তরুণরাই যখন এখন কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে আসে, তখন তাদেরকে কোনো না কোনোভাবে থামিয়ে দেওয়া হয় বা সেটা নিয়ে মব হচ্ছে এরকম একটা রব তোলা হয়, এবং আমরা দেখি যে হ্যাঁ, তখন সাধারণ মানুষও এটাকে মব মনে করে। এই বিষয়গুলো আসলে অন্তর্বর্তী সরকারের যেহেতু সময় কম, নির্বাচিত সরকারই বা কী করতে পারে এই সমস্ত জায়গাতে, কারণ এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার না, আসলে। এগুলা কিছু কিছু জিনিস তো ধরেন খুব কেয়ারফুলি এই শব্দগুলো ফ্রেমিং করা হয়েছে। আপনি যদি মব বলেন, বাংলাদেশের ইতিহাসে মব তো অনেক আগে থেকেই আছে। আপনি লগি বৈঠা দিয়ে যেভাবে মানুষ মারা হয়েছিল আপনার ঘোষণা দিয়ে, ওটা কি মব ছিল না? ওটা তো মব ছিল। এখন ব্যাকরণ মানলে তো ওটা মব ছিল। হ্যাঁ, না ব্যাকরণ মানলে না, ওটা মবই ছিল। ওটা মানে অন্য কোনোভাবে ওটাকে সংজ্ঞায়িত করার কোনো সুযোগ নেই আপনার। এছাড়াও আগেও আমি চাইলে এখন অনেক উদাহরণ দিতে পারি, আমি দিলাম না। তো এইরকম এগুলো আগেও ছিল। এখন জুলাই পরবর্তী সময়ে যেহেতু অনেকগুলো গ্রুপ নিজেদেরকে এম্পাওয়ার্ড মনে করেছে, তারাও কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। তারা এটা করেছে, কিন্তু তার মানে এই না যে আপনার কেউ সংগঠিত হয়ে কোনো প্রতিবাদ করলেই তাহলে মব বলবো। তাহলে সেটাই যদি বলেন, তাহলে আমাদের এই সরকারের সময় 2000 আন্দোলন হয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এর মধ্যে শিক্ষা সংক্রান্ত আন্দোলনই হয়েছে প্রায় 600-700-র কাছাকাছি। তো এগুলোকে আপনি কি বলবেন? এগুলোকে কি মব বলবেন? এগুলো তো মব বলছেন না, এগুলোকে আপনি আন্দোলনই বলছেন, তাই না? বিভিন্ন দাবি দেওয়াতে মানুষ রাস্তায় নেমে এসেছে। তো এরকম দাবি দেওয়া নিয়ে মানুষের রাস্তায় নেমে আসার সুযোগ আছে। মানুষ তার দাবি দেওয়ার কথা জানাতে পারে বৈধ উপায়ে, অন্যের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করে সে যদি তার দাবিটা জানাতে পারে মানুষ সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে। মানে নির্বাচিত সরকার কিভাবে এটা সামাল দিবে সেটা হয়তো আমরা তাদের কাছ থেকে জানতে পারবো, বা তাদের পরিকল্পনা দেখলে হয়তো পরিষ্কার হবে। কিন্তু আমরা যে ঐতিহাসিক নির্বাচনের কথা বলছি, যে নির্বাচনের কালকে মোটামুটিভাবে সমস্ত প্রার্থীরা মাঠ চষে বেড়াবেন, অনেক রকমের তথ্য আমরা পাবো, সেগুলো নিয়ে হয়তো আমরা প্রতিবেদন তৈরি করব, লাইভ কাভারেজ হবে, নানা কিছু। দিন শেষে কম বেশি সব প্রার্থীরাই যে বিষয়টা নিয়ে শঙ্কা করছেন সেটা হচ্ছে অপতথ্য এবং মব। মানে আপনি অন্তত কতটা শঙ্কা দেখেন নির্বাচনের ক্ষেত্রে? যেটা হয়তো দেখেন, আপনার দেশে যদি গণতন্ত্র থাকে, পরমত সহিষ্ণুতা থাকে, রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়, যেই রাজনৈতিক সংস্কৃতিতে আপনি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, একটা একেবারে আইডিয়াল সিচুয়েশন যদি না হয়, আপনি যদি এগুলোর কাছাকাছিও যদি কোনো একটা সংস্কৃতি তৈরি করতে পারেন, তাহলে এই ধরনের প্রবলেম থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে মানে আপনি মব বা প্রতিবাদের যে ধরনের পার্থক্য যেটার কথা বলছেন। আর অপতথ্য, এটা তো একটা নতুন ফেনোমেনা, এবং এই নতুন ফেনোমেনাটা উদ্ভব হয়েছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্য বাড়ার কারণে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, যে কেউ চাইলে একটা কন্টেন্ট তৈরি করতে পারছে। সো সেই কন্টেন্টটা কি ঠিক না বেঠিক, এটা ডিস্টিংগুইশ করার মতো ক্যাপাবিলিটি সাধারণ মানুষের নাই। আমাদের দেশের মানুষের নর্মাল লিটারেসির হার অনেক কম, অ্যাডাল্ট লিটারেসি যদি আপনি ধরেন সেটাও কম। সেইখানে আপনি মানুষের ডিজিটাল লিটারেসি এটা তো আরও কম। তো এরকম ক্ষেত্রে আশা করছি যে আমরা সবাই আস্তে আস্তে যখন সময় যাবে তখন মানুষের মধ্যে এই ডিজিটাল লিটারেসিটা বাড়বে, মানুষের মধ্যে সচেতনতাও বাড়বে, এবং এই অপতথ্যের যে
প্রভাব বা কুপ্রভাব এগুলো থেকে মানুষ মুক্ত থাকবে। এবং আমি এটা নিয়ে আরেকটু কথা বলবো আপনার সঙ্গে। আপনি আমার আরেকটি আয়োজন সেখানেও যুক্ত হয়েছিলেন এবং এই বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। একটা বিষয়ে অনেকে বলেন যে গণভোট, সেখানে হায়ের গুরুত্ব কতটুকু সেটা মোটামুটিভাবে কম বেশি জানানো হয়েছে, এই প্রক্রিয়াটা এখনও চলছে। মুশকিল হচ্ছে অজস্র ফেক অ্যাকাউন্ট যেখানে নায়ের নিয়ে আসলে প্রচারণার চেষ্টা করা হচ্ছে। যখনই কোনো প্রতিবেদন কোনো গণমাধ্যম তৈরি করছে, আমরা কমেন্ট সেকশনে গিয়ে দেখি না বলুন এবং সেই সমস্ত প্রোফাইলে গেলে দেখা যায় এটা ফেক আইডি। না, এইটা আপনার কেউ চাইলে তো নায়ের পক্ষে প্রচারণা চালাতেই পারে এবং সে কিভাবে চালাবে সেটা তার বিষয়। আপনার এই আপনি যেহেতু এটা ভোট, জি, পক্ষে এবং বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ সবার আছে। আপনি যেটা বা আমি যেটা করতে পারি বা রাজনৈতিক দলগুলো যেটা করতে পারি, আমরা কেন যৌক্তিক এই বিষয়টা আমরা যদি ওভারহেলমিংলি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই যে যারা ফেক আইডি বা অন্য কোনোভাবে ভুয়া কোনো সাইট থেকে না বলুন বা এই ধরনের প্রচারণা চালাচ্ছে, এগুলো হালে পানি পাবে না। মূলত বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে, বিশ্বাসযোগ্য ব্যক্তির মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর মুখপাত্র যারা, তাদের মুখ থেকে মানুষ যখন হার পক্ষে ভোট দেওয়ার কথা শুনবে, তখন মানুষ কিন্তু সেটাই নেবে। ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ফেক আইডি থেকে না দিল, মানুষ কিন্তু সেটাকে নেবে না। মানুষ নেবে কি? মানুষ নেবে হচ্ছে আপনার মূলধারার গণমাধ্যম যেই তথ্যটা দিচ্ছে সেটা নেবে। মানুষ নেবে সরকার প্রধান কি বলছেন বিভিন্ন মাধ্যমে এসে, সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা কি বলছেন, বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান বা এমপি প্রার্থী যারা, তারা কি বলছেন, তাদের কথাটা মানুষ এইসব ক্ষেত্রে আমলে নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অ্যাকাউন্টের কথায় মানুষ খুব বেশি প্রভাবিত হবে এরকমটা মনে করার কোনো কারণ এই মুহূর্তে অন্তত আমি দেখছি না। চমৎকার। একটা ধাপে ধাপে যে বিষয়গুলো নিয়ে আলাপ করার সুযোগ খুঁজছিলাম সেটা হয়ে গেল। অনেক ধন্যবাদ, আপনি তো আছেনই। আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবং দর্শক আরও একটা বিরতি নিচ্ছে এবং এই ফাঁকে বলে রাখি, দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবশেষ বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছে ৭১ জার্নালে এবং আমরা নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলবো। তবে তার আগে সকালে যে পত্রিকা আপনারা হাতে পাবেন তার শিরোনামগুলো একটু দেখিয়ে দিতে চাই দর্শক। দৈনিক যুগান্তর, চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ, মাঠের ভোট যুদ্ধ শুরু। এটাই হওয়ার কথা, কারণ আমরা একটু আগেই বলছিলাম যে প্রতীক বরাদ্দের পালা শেষ এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে থেকে প্রচারণার ব্যাপারে একেবারে স্বাধীন প্রার্থীরা। আমরা একটু আগে যে ছবি সেটা দেখতে পাচ্ছি, হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে মোনাজাত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে এরপরে এখানেও আমরা দেখতে পেলাম, এরপর তিনি তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন, সেই খবরটা আমরা দেখেছি। পরেরটা দেখি, দৈনিক ইনকিলাব, উচ্চ আদালতে তছনছ প্রার্থিতা, জাতীয় সংসদ নির্বাচনে উত্তেজনার পারদ ক্ষণে ক্ষণে ওঠানামা। মোটামুটিভাবে যা যা ঘটেছে গেল ২১ দিনে সবটা নিয়ে আসলে এই প্রতিবেদনটা তৈরি করা। ওদিকে প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা, সে খবরটাও আছে এখানে। আমাদের সময়ে মোটামুটিভাবে নির্বাচনী যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড নিয়েই একটা ছবি তৈরি করেছেন তারা এবং উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ। প্রচারের সময় ২০ দিন, মধ্যরাত থেকে শুরু। বণিক বার্তা, এখানে ব্যাংকে টাকা রাখছেন না অতি ধনীরা, আলাদা একটা অনুসন্ধানী প্রতিবেদন তাদের। ২৫ থেকে ৫০ কোটি, ৫০ কোটির ঊর্ধ্বে এরকম একটা হিসেব, সেটা জুন ২০২৪ এবং জুন ২০২৫ তুলনা করা হয়েছে। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, এখানেও ক্যাম্পেইন কিক অফ টুডে, আজকে থেকে যে ক্যাম্পেইন শুরু হচ্ছে সে খবরটা, এবং কোনায় যে খবরটা আছে, আইসোলেটেড বাংলাদেশের ফেসেস, আইসিসি ওয়ার্ল্ড কাপ আলটিমেটাম, এটা নিয়ে মূলত এখন আলাপ করতে চাই। বলে রাখি দর্শক, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে ২০২৬ টি-20 বিশ্বকাপ নির্ধারিত সূচিতেই হবে এবং বাংলাদেশকে আসলে খেলতে হলে ভারতের মাঠে গিয়ে খেলতে হবে। বাংলাদেশ যে চাওয়াটা চেয়েছিল যে শ্রীলঙ্কায় ম্যাচ নিয়ে যাওয়া, তার প্রেক্ষাপটে আইসিসি আসলে বোর্ড সভায় কথা বলেছে, সাথে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছে। বাংলাদেশকে ডিসিশন জানাতে হবে, যদি বাংলাদেশ তার বিপক্ষে অবস্থান করে, অর্থাৎ তার সিদ্ধান্তেই অটল থাকে, ভারতে যাবে না বলে সিদ্ধান্ত নেয়, সেই হিসেবে বিকল্প দল আসলে আইসিসি বেছে নেবে। এবং ৩টা কারণ দেখিয়েছে আইসিসি, সেই 3টা কারণগুলো কি সেগুলো তো ইতিমধ্যে আলাপ হয়েছে। আমরা কথা বলতে চাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। রফিকুল ইসলাম বাবু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং এমন একটা সময় আপনি যুক্ত হলেন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা শক্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনি বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। যে প্রেক্ষাপটটা এখন চলছে, এই প্রেক্ষাপটে আসলে কোন সিদ্ধান্ত
ক্রিকেট বোর্ডের নেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। আপনারা দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা এখনো বহাল আছে, এবং অর্থাৎ আমরা ইন্ডিয়াতে না খেলার পক্ষেই এখনো আছি। কারণ হলো আপনি দেখেছেন আইসিসিতে আজকে যে ভোটাভুটি হয়েছে সেখানে বাংলাদেশ ক্রিকেট ডিপ্লোমেসিতে কিন্তু পরাজিত হয়েছে। অর্থাৎ আইসিসির অধিকাংশ দেশই কিন্তু মানে এই যে সূচি আছে নির্ধারিত সূচিতেই খেলার পক্ষে মত দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি এই আপকামিং ওয়ার্ল্ড কাপে খেলতে চায় তাহলে ইন্ডিয়াতে যেই খেলতে হবে। কিন্তু সাম্প্রতিক যে উত্তেজনা কমিশনের পর কয়েকটি ঘটনা, সেখানে আর কি ভারতে যে বাংলাদেশ হাই কমিশন আছে সেখানে উগ্রবাদী হিন্দুরা কিন্তু কয়েকবার বাংলাদেশ হাই কমিশনে হামলা চালানোর চেষ্টা করেছে। তাছাড়া সাম্প্রতিককালে আরেকটি নিউজ দেখতে পেলাম যে বাংলাদেশ হাই কমিশন থেকেও, ইন্ডিয়ান হাই কমিশন যেটা আছে সেই হাই কমিশন থেকেও ডিপ্লোম্যাটরা তাদের মানে পরিবার সহ ইন্ডিয়া চলে যাচ্ছে, এরকম একটি নির্দেশনা পেয়েছে। তো এসব কারণে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু এখন নিরাপত্তাটা একটা বিশেষ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এবং যে ইস্যুতে বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ না খেলার পক্ষে মত দিয়েছে সেটা কিন্তু এখনো আরো জোরালো হচ্ছে। কারণ হলো আপনার সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু আমরা খেলাধুলার ভিতরে আসুক এটা আমরা কখনো চাইনি, এবং খেলাধুলাতে রাজনীতি আসলে কি ধরনের সমস্যা হয় বা এখানে যে ধর্মকে ইউজ করা হয় কি ধরনের সমস্যা হয় সেটা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি। তবে এখন বাংলাদেশের এখান থেকে সরে আসার কোনো মানে আমি যৌক্তিকতা দেখি না, বা যেখানে বাংলাদেশ একটা মত দিয়েছে একদম এখানে বুঝতে পারছি, মানে এটা আসলে যে প্রেক্ষাপটে, হ্যাঁ যে প্রেক্ষাপটে মোস্তাফিজকে আসলে বাংলাদেশে ফেরত পাঠানো হলো, যাদের চাপে পড়ে অর্থাৎ কিছু মৌলবাদী গোষ্ঠীর চাপে পড়ে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিতে পারে, সেটাই তো আসলে বাংলাদেশের জন্য প্রথমত নিরাপত্তা ইস্যু, দ্বিতীয়ত অপমানজনক, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ তাদের ডিসিশনটা জানিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে যৌক্তিক বিষয়টা, বাংলাদেশকে আইসিসির আর অন্য কোনো দেশ, পাকিস্তান বাদে অন্য কোনো দেশকে কি বোঝাতে পারলো না? বাংলাদেশের পক্ষে কেবল পাকিস্তানই থাকলো, আর কোনো দেশ থাকতে পারলো না? আমরা প্রথমে এটা আশঙ্কা করেছিলাম যে এখন ক্রিকেট বিশ্বের অন্যতম মোড়ল ইন্ডিয়া, তারা যেভাবে হোক এটা ম্যানেজ করবে, এবং আলটিমেটলি আইসিসি মিন্স আমরা বলি যে ইন্ডিয়ার প্রাধান্য থাকে এখানে, সেখানে ইন্ডিয়ার বর্তমান আইসিসি প্রেসিডেন্ট যে উনিও ইন্ডিয়ান, সুতরাং তারা তো এই সিদ্ধান্ত নিবেই এবং এটা করবে, যে এটা আমরা প্রথমে আশ করতে পেরেছিলাম। তবে আমাদের যে প্রস্তাবনা ছিল শ্রীলঙ্কাতে খেলার, এটা কিন্তু করতে পারলে অনেক সহজ হয়ে যেত, কিন্তু টোটাল জিনিসটা, সার্বিক জিনিসটা কিন্তু আমাদের একেবারে কাম্য ছিল না। আমরা সব সময় আশা করেছিলাম যে অন্তত পক্ষে এই জায়গাটুকু ফাঁকা থাকবে, যে খেলাধুলাটা রাজনীতির ঊর্ধ্বে থাকবে, কিন্তু আনফরচুনেটলি আমরা বারবার দেখছি রাজনীতি দ্বারা খেলাধুলা ধ্বংস হচ্ছে। এবং এখন যে বাংলাদেশ, এখন কোনো উপায় নেই, তাদের আগামী 24 ঘন্টার ভিতরে জানাতে হবে যে তারা ইন্ডিয়াতে খেলতে যাবে কিনা। এখানে আমাদের মনে হয় এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কেউ এখন আর রাজি হবে না খেলতে যাওয়া, অর্থাৎ বাংলাদেশের আলটিমেটলি এই বিশ্বকাপে খেলা হচ্ছে না, এটাই ধরে নিচ্ছি আমরা আপাতত। আচ্ছা, এখান থেকে অনেকে জানতে চাচ্ছেন, এবং বলে রাখি জনাব আবুল কালাম আজাদ, আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও করতে পারেন। অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে জানতে চাচ্ছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, ওয়াকআউট করে, অন্য কোনো দেশ হয়তো সেই সুযোগটা পাবে, তারপর বাংলাদেশের ক্রিকেটের আসলে কি হবে? একটা বিশ্বমঞ্চে একটা বড় ম্যাচে বাংলাদেশ খেললো না, এবং আর্থিকভাবে নিঃসন্দেহে একটা ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশের পরবর্তী ক্রিকেটের পথ চলাটা কি কঠিন হয়ে যেতে পারে কিনা, যেহেতু বিশ্ব মোড়ল ক্রিকেটের এখনও ইন্ডিয়া সে আধিপত্য ধরে রেখেছে, এবং আপনার যে যুক্তিটা দিলেন যে তারা আসলে ঠিকই আইসিসিকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে এই পর্যায়ে এনেছে, বাংলাদেশের ক্রিকেটের পথ চলা কি সহজ হবে তাহলে? ডেফিনেটলি আর্থিকভাবে তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবেই, এটা তো আছে এক নাম্বার। 2 নাম্বার জিনিস হলো ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন দেশ, বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশে এখন খেলতে আসবে কিনা সেটাও কিন্তু এখন সন্দেহ মানে আরো তীব্র হয়েছে। কারণ আমরা চেয়েছিলাম যে মানে এটার মাধ্যমে সারা বিশ্ব কিন্তু খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, কিন্তু এখানে আমরা দেখছি শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের খেলোয়াড়দের একটি আশা থাকে যে বিশ্বকাপ কবে হবে, সেই বিশ্বকাপে কখন অংশগ্রহণ করবে। এটা গত কয়েক বছর যাবত তারা চেষ্টা করে, মানে অনুশীলন করে চেষ্টা করে যে বিশ্বকাপে তাদের পারফরমেন্সটা শো করবে, কিন্তু আনফরচুনেটলি এবার
হয়তো খেলা তাদের হবে না, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশে আমি বলবো ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসবে বলে আমার মনে হয় না। খুব স্পষ্ট এই করে তিনটা বললেন। আমি জিনিস আরো আমি কয়েকটা এখানে বিষয় একটু উল্লেখ জানার চেষ্টা করব, সময় থাকলে আমি আপনার একটা মতামত নিতে চাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আমরা মানে ভারতের যে আধিপত্য আসলে ক্রীড়াঙ্গনে আছে, স্পেশালি ক্রিকেটে আছে, আরও স্পেসিফিকলি বললে সেটা আইসিসির মধ্যে আছে, কারণ শীর্ষ পদ থেকে শুরু করে নীতি নির্ধারণের একটা বড় জায়গায় তারা থাকে। এবং আমরা বারবার 3টা দেশের কথা শুনতাম, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, কিন্তু দিন শেষে ভারতকে সবচেয়ে বড় আকারে এখানে আইসিসির একটা হর্তাকর্তা হিসেবে ধরা হয়। তাদের ডিসিশনেই যদি বাংলাদেশের এই পরিণতি হয়, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দাবিটা মানা হলো না, পরবর্তীতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? বাংলাদেশ আসলে কূটনৈতিকভাবে কীভাবে ডিল করতে পারে এটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি ভারতকে ক্রীড়াঙ্গনের একটা বড় শক্তি বলেছেন, এটা খুব হাস্যকর একটা বিষয়, কারণ আসলে ক্রিকেট বাদ দিলে বিশ্ব ক্রীড়ায় ভারতের আর কোনো খেলাতে সেভাবে আমি অবস্থান ক্রিকেটের কথা নেই। বলছি। আর টুকটাক হকিতে তাদের কিছু সাফল্য আছে। ক্রিকেটে তাদের এই যে আধিপত্য, এই আধিপত্যটার মূল কারণ হচ্ছে ভারতের ক্রিকেট বাজারটা। এমন না যে ভারতের পারফরমেন্সের কারণে ভারত ছাড়া আর কেউ কোনোদিন বিশ্বকাপ জিতে না, ভারতই বিশ্বে 1 নম্বর ক্রিকেট দল, বিষয়টা এরকম না। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ তারাও অনেক ট্রফি জিতে, ভারতও একটা বড় দল, তারাও জিতে। কিন্তু ভারতের বড় ক্রিকেট বাজার আছে, সেই বাজারের জোরে তারা ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তার করে। আজকে আইসিসির সবাই পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি, তারও একটাই কারণ, এখানে কোনো ক্রিকেট কূটনীতি, রাজনীতি এগুলো অর্থহীন কথাবার্তা। একটাই কারণ, সেটা হচ্ছে ভারতের বিপক্ষে গিয়ে যদি কেউ বাংলাদেশের পাশে দাঁড়ায়, তাহলে পরবর্তীতে ভারত তাদের দেশে খেলতে যাবে না, আর ভারত যদি খেলতে না যায় তারা আর্থিকভাবে লোকসানের শিকার হবে। পাকিস্তানের এই ভয়টা নেই, কারণ পাকিস্তান এমনিতেই ভারত পাকিস্তানের সাথে খেলে না। সো পাকিস্তান এই যেটা বাংলাদেশের যে ন্যায়সঙ্গত অবস্থান, সেই ন্যায়সঙ্গত অবস্থানের পক্ষে নিয়েছে। এখন আপনি ভারত বাংলাদেশে আর খেলতে আসবে না এই ভয়ে যদি বাংলাদেশ তার আত্মমর্যাদার জায়গাটা বিসর্জন দেয়, বাংলাদেশের খেলোয়াড়দেরকে অনিরাপদ করে ভারতের মুখে ঠেলে দেয়, সেটাও নিশ্চয়ই উচিত হবে না, কাঙ্ক্ষিত কারোর জন্য হবে না। ভারত যদি না আসে, এটাকে আমরা এই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমরা আচ্ছা, আইসিসি যে বললো যে কোনো রকমের নিরাপত্তা ইস্যু নেই, যদি কোনো অকারেন্স ঘটে আইসিসি কি দায় নিবে? না, যদি অকারেন্স ঘটার তো এটা তো আইসিসির সিদ্ধান্ত না। আমি নিরাপত্তা একটা পারসেপশনের বিষয়, আমি যতক্ষণ পর্যন্ত নিরাপদ বোধ করব না ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আইসিসি তো হাজারবার বলবে যে নিরাপদ। বাংলাদেশে যখন বিশ্বকাপ হয়েছে তখনও আইসিসি বলেছে নিরাপদ। বাংলাদেশে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছে, এই আইসিসি আয়োজক ছিল, তখন আইসিসি তো নিরাপদ বলেছিল বাংলাদেশকে, কিন্তু তারপরেও তো অস্ট্রেলিয়া আসে নাই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশে। তো আইসিসির বলা না বলায় তো কিছু আসা যায় না। অস্ট্রেলিয়া নিরাপদ মনে করে নাই, তারা আসে নাই, কিন্তু বাংলাদেশ সেই সময় নিরাপদ ছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসে নাই আপনার বাইলেটারাল সিরিজ খেলতে 2016 সালে। এই ভারত 2004 সালে উড়ো চিঠির ভিত্তিতে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিল একটা সিরিজ খেলতে, কারণ ভারতীয় দূতাবাসে একটা উড়ো চিঠি গিয়েছিল, কেউ একজন একটা ভুয়া একটা ফ্যাক্স পাঠিয়েছিল, সেটাকে অজুহাত দেখিয়ে 2004 সালে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছে। আচ্ছা, আমরা আরেকটা শেষ করি, কেবল একটা যার যার পারসেপশনের বিষয়। বাংলাদেশ দল যতক্ষণ পর্যন্ত ভারতের নিরাপদ বোধ করবে না, আইসিসি কি ভাবলো না, তাতে কিছু আসা যায় না। আচ্ছা, আপনি ছোট করে একটা বিষয় বলবেন, তারপর আমি রফিকুল ইসলাম বাবুর কাছে গিয়ে আলাপটা শেষ করবো। সেটা হচ্ছে, আমরা তাহলে ভারতের বাজারের কাছেই কি হেরে যাচ্ছি? মানে গোটা ক্রিকেট অন্যান্য যে দেশগুলো আছে সবাই এটাকে আমরা হার হিসেবেই দেখছি না। প্রথম কথা, এটাতে হারের কিছু নেই। আমরা তো বিশ্বকাপে এমনিও নাও খেলতে পারতাম, এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন। আমরা তো বিশ্বকাপটা খেলতেই চেয়েছিলাম, আমরা তো বলি নাই যে আমরা এই বিশ্বকাপ খেলবো না। বাংলাদেশ বা আইসিসির কাছে একটা অনুরোধ জানিয়েছিল, তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে রিলোকেট করা হয়, কারণ বাংলাদেশের একটা ন্যায্য একটা কনসার্ন ছিল, এবং আইসিসি সেই অনুরোধটা রাখে না। এটাকে আপনি হার হিসেবে না দেখে এটাকে আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের দুর্ভাগ্য বলতে পারেন। আইসিসি বাংলাদেশের এই কনসার্নটাকে আমলে নেয় নাই, এবং এটা যদি আমলে না নেয়, পরবর্তীতে অন্য কোনো দলের যদি এরকম নিরাপত্তা ইস্যু হয়, আমি নিশ্চিত এটা হবে। কারণ ক্রিকেটে এই নিরাপত্তার অজুহাত, এটাই বা অজুহাত বলবো না, নিরাপত্তা নিয়ে যে কনসার্ন, এটা বাংলাদেশই প্রথম ব্যক্ত করেন। অতীতে আরও অনেক দল ব্যক্ত করেছে, বাংলাদেশের বেলায় যেমন ব্যক্ত করেছে নিরাপত্তার কথা, আর অন্যান্য অনেক দেশেও কিন্তু নিরাপত্তার কথা বলে আপনার অনেক দেশ জানি, এবং তাদের ক্রিকেট
কিন্তু থেমে যায়নি। চমৎকার, আপনি অনেকগুলো রেফারেন্স দিলেন। আমি সবশেষ রফিকুল ইসলাম বাবু আপনার কাছ থেকে একটা মতামত নিয়ে আলাপটা শেষ করব। আপনি শুনলেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার খুব চমৎকার করে বললেন যে ভারতের দাপটে চাইতে তাদের যে বাজারটা, ক্রিকেটের বাজারটা, সেই বাজারটার প্রতি আসলে অন্যান্য দেশগুলো মোটামুটিভাবে আকৃষ্ট হওয়ার কারণে তারা ভোটটা দেয়নি বাংলাদেশকে। আমরা তো জানি আমাদের ক্রিকেটও কিন্তু বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। আমরা ইংল্যান্ডে যখন বাংলাদেশ ম্যাচ খেলে আমরা পুরো গ্যালারি দেখি বাংলাদেশের সমর্থক। এদেশে যে ক্রিকেটের ভক্তরা আছে সেটা তো আনপ্যারালাল। আমরা আসলে কিভাবে আমাদের বাজারটা বড় করতে পারি, ছোট করে একটু পরামর্শ। ডেফিনেটলি আমাদের খেলোয়াড়রা যদি ভালো খেলে, ভালো পারফর্ম করে অন্যান্য খেলায়, বাংলাদেশের বাজারটা এমনিতেই ভালো এবং ভবিষ্যতে ভালো থাকবে। আর এই পরিস্থিতিতে ডেফিনেটলি আজাদ ভাই যেভাবে বলেছে সেটা অত্যন্ত প্রশংসনীয় কথা বলেছে, যে বাংলাদেশের এখন এই পরিস্থিতিতে ইন্ডিয়াতে খেলা তো অসম্ভব ব্যাপার, এবং যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে অনড় থাকবে সবাই, আমরা আশা করছি। কিন্তু পরিস্থিতি হলো যে বিভিন্ন দেশ বুঝতে পারছি। আমি আসলে শুরুর দিকে আপনি যে কথাটা বললেন যে ভালো খেলতে হবে, ভালো খেলা দিয়েই আসলে বাংলাদেশ তার বাজারটা বড় করতে পারে। এবং অনেক ধন্যবাদ চমৎকার পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে বিশেষ ধন্যবাদ। শুরু থেকে আপনি অনেকগুলো বিষয় নিয়ে ধাপে ধাপে পরিষ্কার করলেন। অনেক প্রশ্ন ছিল মানুষের, আমরা চেষ্টা করলাম যতটুকু পারা যায় সেগুলো উত্তর দিতে। এবং দর্শক, আগামীকাল নিশ্চয়ই ৭১ জনের নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব। আমাদের সঙ্গে থাকবেন।